প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজ অতিথিদের সঙ্গে যে বিষয়ে কথা হবে সেটি হচ্ছে প্রার্থনার বৃষ্টি, দুর্ভাবনার বৃষ্টি। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান। এরপরে রয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার। প্রিয় দর্শক, দুই অতিথির সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো, যাব আলোচনায় তাদের সঙ্গে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সরকারি কোম্পানি গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকরভাবে বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ। পেনশন নিয়ে সরকারের সাথে বিরোধ, তাই জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ছাত্রছাত্রীদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন। ভারতের সাথে রেল ট্রানজিটের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপি। এখন টানা বৃষ্টির ভোগান্তি দেশ জুড়ে, চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, সিলেট ও সুনামগঞ্জে আবার বন্যার আশঙ্কা, নড়াইলে বজ্রপাতে নিহত ৩ জন। এবং এডিস মশা বাড়ছে দেশে, এবার ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, মশা মারতে পরিকল্পিত কাজ চান কীটতত্ত্ববিদরা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, প্রার্থনার বৃষ্টি এবং দুর্ভাবনার বৃষ্টি। বৃষ্টিটি প্রার্থনার ছিল কোন অর্থে সেটি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা যখন এপ্রিলে টানা তাপপ্রবাহের ভেতর দিয়ে গেলাম, যখন আমাদের একেবারে প্রাণষ্টাগত অবস্থা, তখন বৃষ্টির জন্য আমাদের ছিল নিরন্তর প্রার্থনা। আমরা মে মাসে অল্প বিস্তর বৃষ্টির দেখা পেলাম, জুন মাসে এসে ভালোই বৃষ্টির দেখা পাচ্ছি। কিন্তু যখন এই প্রার্থনার বৃষ্টি আমাদের কাছে নিয়মিত হয়ে উঠতে শুরু করলো, তখন এটি দুর্ভাবনার বৃষ্টি হতে শুরু করেছে, কোথাও কোথাও সেটি কান্নার বৃষ্টি হতে শুরু করেছে। তার কারণ হচ্ছিল বৃষ্টির অভিঘাতে যে কয়েকটি ঘটনা ঘটে, যেমন ধরেন বন্যা, জলজট, এমনকি ভূমিধ্বসের মতন বিষয়গুলো। তো সেই জায়গা থেকেই আজকের আলোচনা সমসাময়িক যে আবহাওয়ার রূপ এবং তার যে বাস্তব প্রতিফলন, সেই জায়গাটা একটু বুঝবো আপনাদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি সমরেন্দ্র কর্মকার, আপনার কাছে। আমাদের আবহাওয়ায় এখন যে ধরনটি আছে, এটি কি আমাদের চিরায়ত ধরন, নাকি এটি পরিবর্তিত হয়েছে? আর যদি পরিবর্তিত হওয়াটা যদি একটু বড় দাগের হয়ে থাকে, চিনবার মতন, বুঝবার মতন, একদম আলাদা করে জানবার মতন, তাহলে সেটি একটু শুনবো আপনার কাছে। এটা চিরাচরিত নিয়মের মধ্যে পড়ে, কারণ জুলাই মাস হচ্ছে আপনার মৌসুমি বায়ু ঋতুতে আপনার সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তো তার মধ্যে এইবার যেটা হয়েছে, তার মধ্যে কিছুটা যে একেবারে চিরাচরিত সব তা নয়, তার মধ্যে কিছুটা আছে যে এবার এখন যে স্পেলটা চলতেছে, যে বন্যা যেটা হচ্ছে, বৃষ্টি যেটা হচ্ছে, এটা আসতেছে মেনলি অ্যারাবিয়ান সির উপর দিয়ে, আমি যতটুকু দেখেছি। এবং সেটা ইন্ডিয়ার উপর দিয়ে সোজা বাংলাদেশের সেন্ট্রাল বাংলাদেশ বরাবর যে আপনার অক্ষটা, এই অক্ষটা থাকার ফলে আপনার বৃষ্টিটা দুই দিকে হচ্ছে, বাংলাদেশের উত্তরে হচ্ছে, বাংলাদেশের দক্ষিণে হচ্ছে। এবং এত স্ট্রং আপনার সাধারণত মনসুন, বিশেষ করে অ্যারাবিয়ান সি একা ব্রাঞ্চ যেটা আর কি, সেটা দিয়ে এত হয় না। হয় কখন, যখন নাকি আপনার এর সাথে বঙ্গোপসাগরের থেকে আরেকটা ব্রাঞ্চ আছে, সেই দুইটা ব্রাঞ্চ অর্থাৎ অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ এবং বঙ্গোপসাগরের ব্রাঞ্চ, এই দুইটা একত্রিত হলে এরকম কন্ডিশনটা হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে মেইনলি অ্যারাবিয়ান সি ব্রাঞ্চটাই আপনার হচ্ছে। এটুকুই আমি বলতে পারি এই ব্যাপারে আর কি। না, আমরা একটু যদি সোজা করে সাধারণ মানুষের বুঝবার মতন করে বলি, সেটা হচ্ছিল যেমন ধরেন আমরা এত গরম আগে দেখেছি কিনা সেরকম একটা প্রশ্ন থাকে। আমরা এরকম এই সময়ে এরকম বৃষ্টি, আবার শুধু বৃষ্টিই না, এই বৃষ্টির ভেতর দিয়ে চলছে তাপপ্রবাহ, এই যে এই ব্যাপারগুলি, এইগুলিকে আসলে আমরা বুঝতে ভুল করছি যে এই আমরা এটা আবহাওয়া পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি বা এরকম হচ্ছে, নাকি আসলে এরকমই ছিল? আবহাওয়ার তো কিছু না কিছু পরিবর্তন হচ্ছেই, যেটা আমি আগেও বলেছি যে এইবার যে হিট ওয়েভ যেটা গেল, তাপ প্রবাহ, এটা আসলেই আপনার অত্যন্ত চরম তাপ প্রবাহ গেছে। এবং 1 মাস আপনার তাপ প্রবাহ গেছে, যার মধ্যে কোনো দিন বিরতি ছিল না বলতে গেলে বাংলাদেশে। ইভেন ইন্ডিয়াতে প্রায় 52 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার হয়েছে। এইটাকে ইন্ডিয়ার উপরে একটা হিট লো তৈরি হয় মনসুন
বা মৌসুমি বায়ু আসার আগে এই হিট লোটা যত বেশি আপনার স্ট্রং হয়, সাধারণত সেই বছর যদি নাকি আপনার আরেকটা উচ্চচাপ বলয় থাকে আপনার মাদাগাস্কারের ওখানে, ওটাকে বলে ম্যাসকারিন হাই, সেটা যদি স্ট্রং হয় তাহলে দুইটা যদি একই সাথে আপনার সিঙ্ক্রোনাইজ করে তখন এই ধরনের ঘটনা ঘটে থাকে, এবং এবার তাই ঘটছে বলে আমি মনে করি। আচ্ছা, এবার যাচ্ছি মালিক ফিদা আব্দুল্লাহ খান আপনার কাছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে জুন মাস পেরিয়ে আসছে, মানে জুলাই মাসে হচ্ছিল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মাস জুড়েই হবে। তো যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি মাস জুড়ে হয় তাহলে স্বাভাবিকভাবেই বন্যার শঙ্কাও থাকে। একটু বন্যা পরিস্থিতি এ মাসে কি দাঁড়াবে একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যে মনসুন পিরিয়ড, যে বর্ষা, যে সময়টাকে সাধারণত আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাসে বলি। এখন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা স্বাভাবিক। আর বৃষ্টিটার থেকে বন্যার সৃষ্টিটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের যে বড় 3টি বেসিন, সেই বেসিনে বৃষ্টির পরিমাণটা কীরকম হচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের এই বড় বড় 3টি বেসিনের মাত্র 7 ভাগ বাংলাদেশে। তার মানে আমাদের যে গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র এবং মেঘনা, যে বড় বড় 3টি বেসিন আছে, সেখানে বৃষ্টির পরিমাণটা কীরকম। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন এই বছরের এপ্রিল মাসে আপনার পুনেতে, ইন্ডিয়াতে একটি মিটিং হয়েছিল, যেটা হচ্ছে আমরা বলি যে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। সেখানে তারা বিভিন্ন সায়েন্টিস্ট, আবহাওয়াবিদ, ওনাদের মতন আবহাওয়াবিদরা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন থেকে তারা যেটা বলেছে, এই 3টি বেসিনে তারা একটা প্রবাবিলিস্টিকভাবে বলেছে যে গ্যাঞ্জেস বেসিনে যে এবার যে স্বাভাবিক যে অ্যাভারেজ যে বৃষ্টি হয় তার চেয়ে বৃষ্টির পরিমাণটা বাড়বে। আর ব্রহ্মপুত্রতে বলেছে যে অ্যাভারেজ যে বৃষ্টি হয় সে একই পরিমাণ থাকবে। এটা একটা প্রবাবিলিস্টিক তাদের ধারণা, এই বছরের কথা তারা বলেছে। আর মেঘনা বেসিনে বলেছে যে এই 4 মাসের যে মনসুনে যে বৃষ্টির পরিমাণ তার চেয়ে কম হবে। এখন হয়তো প্র্যাকটিক্যালি তার চেয়ে বেশি হতেও পারে। তো সাধারণত আমরা যদি এই বেসিনের বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে বাংলাদেশে আসলে বন্যাটা কতখানি হবে, বন্যার প্রকটতাটা কতখানি হবে। ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে বৃষ্টি হলেও যে বন্যা হয় না, হয়, কিন্তু এই বন্যার প্রকটতাটা বাড়ে আমাদের এই 3টি বেসিনে যদি বৃষ্টির পরিমাণটা বেড়ে যায়। তো যেহেতু গ্যাঞ্জেসে আপনার বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যে গ্যাঞ্জেসে সাধারণত অ্যাভারেজ একটা বছরের রেইনফল প্রায় 1000 মিলিমিটার, মানে একটা পুরো এরিয়াটাকে একটা অ্যাভারেজ বাংলাদেশ সহ। আর ব্রহ্মপুত্রতে আমরা বলি 1100, আর আমরা মেঘনাতে বলি প্রায় 4500 মতন মিলিমিটার, যদিও মেঘনা বেসিনটা কম্পারেটিভলি কম। যেহেতু চেরাপুঞ্জি আছে, আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তা এখন যদি কোনোভাবে যদি আমাদের ব্রহ্মপুত্র বেসিনেও যদি এই রেইনফলের আধিক্য দেখা যায় তাহলে তো একটা বন্যার একটা আশঙ্কা থেকেই থাকে। তবে গঙ্গাতে যেহেতু বৃষ্টির পরিমাণটা বলা হয়েছে এবার সেই আউটলুক ফোরামে, যে বৃষ্টির পরিমাণ যে অ্যাভারেজে তার চেয়ে বেশি হবে, তো সেখান থেকে গঙ্গা বেসিন বা তার অববাহিকায় হয়তো বন্যা হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে আমি বলবো যে আপনারা ইন্ডিয়াতে জানেন যে কোশি এবং বিহার এই অঞ্চলগুলোতে একটি বন্যার সম্ভাবনা এই বছর আছে বলে তারা মনে করছে। এখন এই যে প্রবাবিলিস্টিকভাবে যখন আবার এই বন্যার পানিটা আমাদের বাংলাদেশ থেকে প্রবাহিত হয় তখন অনেকখানি এটা নেমে যায়, যেটাকে আমরা সায়েন্টিফিকভাবে বলি ডিসিপেট করে। মানে যেই লেভেলের বন্যাটা ইন্ডিয়াতে হয় সেটা যখন বাংলাদেশের মধ্যে থেকে আসে প্রবাহিত হয়ে, সেটা অনেক তখন ডিসিপেট হয়ে এটা অনেক লো হয়ে যায়। তারপরে যে একদম আশঙ্কা নেই তা নয়, আমাদের এই জুন শেষ হয়ে গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস আমাদেরকে খুব সাবধানতার সাথে থাকতে হবে। আমরা এরই ভেতরে কিন্তু উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল মানে সিলেট অঞ্চলে আমরা কিন্তু স্বল্প মেয়াদী হলেও বন্যার দেখা পেয়েছি। আবার সিলেট অঞ্চলে বন্যা হলো পুনরাবৃত্তি ঘটছে। স্বল্প মেয়াদী হলেও কিছুদিন পর আবারও হচ্ছে এবং আবারও হওয়ার, মানে এই পর্যন্ত 2 দফা হয়ে গেছে, 3য় দফা হওয়ার আশঙ্কার ভেতরে আছে। এবং আবহাওয়া বিভাগ থেকে এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে ধারণা করছি যে এই মাসে অন্তত স্বল্পমেয়াদী বেশ কিছু বন্যা হতে পারে, তারা এটা বলছেন। তো স্বল্পমেয়াদী হলে ধরেন যে তার এক ধরনের ক্ষয়ক্ষতি
দীর্ঘমেয়াদী হলে তার এক ধরনের ক্ষয়ক্ষতি, মধ্যমেয়াদী হলে আরেক ধরনের। এ মাসে মধ্যমেয়াদী হওয়ারও সম্ভাবনা আছে। আরেকটি যেটি অ্যালার্মিং, যেটা আমরা ক্লাইমেট চেঞ্জের অ্যাসেসমেন্ট করে দেখেছি, যে আমাদের যে হেভি রেইনফল যেটাকে আমরা বলি, সেটার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। তার মানে কি, যখন খুব অল্প সময় অধিক বৃষ্টিটা হবে, সেটাও কিন্তু একটা তাৎক্ষণিকভাবে একটি বন্যার সৃষ্টি করতে পারে। আপনি জানেন যে মেঘনা বেসিনে সচরাচরই বন্যাটা দুটা সময় হয়। একটাকে আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড, যেটা প্রি মনসুন, আর একটা যে মনসুনে যে ফ্লাডটা এখন হচ্ছে, বা আবার এটা সাধারণত এই ফ্লাডটা দুটার সময় দেখবেন। একটা হচ্ছে জুলাইতে একটা পিক আসে ফ্লাডের, আরেকটা দেখবেন কোনো কোনো সময় আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে। আপনারা যদি 98 বা 88-এর ফ্লাডটা খেয়াল করি, আমরা দেখব যে পিকগুলো জুলাই এবং সেপ্টেম্বরে এসছিল। কিন্তু যখন একটা মেগা ফ্লাড বা একটা বড় ফ্লাড 88 বা 98-এর মতন ফ্লাডগুলো, এটা আমি সবসময় বলি তখনই হয় যখন এই দুইটার পিক এক সময় আসে। আচ্ছা, মানে যদি গঙ্গা নদীতে পিক যদি জুলাইতে আসে এবং ব্রহ্মপুত্রতেও পিক যদি জুলাইতে আসে, তখন এটা একটা ডিভাস্টেটিং ফ্লাড হিসাবে আবির্ভাব হয়। অথবা আমরা 98 বা আমরা 88-এর ফ্লাড বা ইভেন 87-এর ফ্লাডগুলো যদি দেখেন, আপনারা দেখবেন যে সেই সময় এই দুটো বড় বড় নদীতে, মেঘনা নদীটা অতটা বেশি কন্ট্রিবিউট করে নাই তখনকার ফ্লাডে, কিন্তু এই ব্রহ্মপুত্র এবং গঙ্গার যে পানিটা আমাদের বাংলাদেশ থেকে প্রবাহিত হয়, এই দুটার পিক একটা সময় এসেছিল। তো এগুলোর অ্যাসেসমেন্টের দরকার আছে। তা আমি যেটুক এই আউটলুকের ফোরামের যে অ্যাসেসমেন্টটা যেটুক দেখেছি, সেটা তারা যেটা বলেছে যে ব্রহ্মপুত্রতে এবার খুব একটা বাড়বে না, তারা এটা প্রবাবিলিস্টিকভাবে বলেছে, কিন্তু গঙ্গাতে বাড়বে রেইনফল। এখন যখন এরকম একটি বড় একটি বেসিনে এই পুরো বৃষ্টির পরিমাণটা বেড়ে যায়, পুরোটা তো কিউমুলেটিভ হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন বাংলাদেশের মধ্যে এই বন্যার যে প্রকটতা বা আমরা যেটাকে বলি যে বন্যা থেকে যে ফ্লাডিংটা হচ্ছে, প্লাবিতটা হচ্ছে, সেটার পরিমাণটা বেড়ে যায়। এখানে একটা আশঙ্কা থেকেই যায়। তো যেহেতু থেকে যায়, তখন আমাদেরকে অবশ্যই সেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কিছু প্রিকশনস থাকে এবং সেগুলি আসলে একেবারে রুটিন ওয়ার্কের মতন থাকে, সেগুলো তো নিতেই হবে। আরও কিছু হয়তো ডেভেলপ কিছু পদক্ষেপে নেওয়া, মানে আমাদের এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস আমাদেরকে সতর্ক থাকতেই হবে। ফ্লাড যে কোনো সময় আসতেই পারে, এবং এটা মনে রাখতে হবে শুধু বাংলাদেশের বৃষ্টি না, আমাদেরকে দেখতে হবে যে 3টি বড় বড় বেসিনে বৃষ্টির পরিমাণটা কীরকম, কি হচ্ছে, বেড়ে যাচ্ছে কিনা। যেমন দাদা বলছিলেন যে আসামে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে, অতএব এটা বাংলাদেশে কতখানি ইম্প্যাক্ট হবে, এগুলো আমরা মডেল দিয়ে বুঝতে পারি, যেটা ফ্লাডিংয়ের ইম্প্যাক্টটা কতখানি হবে। এটা কি সিভিয়ার হবে? এবার তো মানে আসাম, মেঘালয় এই জায়গাটিতে বৃষ্টির পরিমাণটা আপনার বৃষ্টি হচ্ছে এবং সেটা ভারী থেকে অতি ভারী পর্যন্ত হচ্ছে। একটু এই জায়গাটা বুঝতে চাইবো সবরেন্দ্র কর্মকার আপনার কাছে, যে এর তো একদম সরাসরি ইফেক্ট আমাদের দেশে পড়ছে। তো এবারের সিনারিওটা কি দাঁড়াবে, এরকম কি চলবেই আপনার ওই অঞ্চলে, কি মনে হচ্ছে? আপাতত বলতে পারি যে আরও 2 থেকে 3 দিন আপনার যেভাবে বৃষ্টি হচ্ছে, এই ধরনের বৃষ্টি চলবে। ধরুন কালকে 24 ঘন্টায় আপনার 108 পর্যন্ত উপরে হয়েছে বান্দরবনে, এবং অন্যান্য জায়গায় প্রায় 80 থেকে 98 পর্যন্ত আরও অন্যান্য জায়গায় আছে। প্রায় সব জায়গায় কিন্তু এই ধরনের বৃষ্টিটা হয়েছে কালকে, আজকে এবং পরশু দিন। আপনার সন্ধ্যা 6টা থেকে কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার 134 মিলিমিটার হয়েছে আপনার কক্সবাজারে, এবং 101 হয়েছে প্রায় তেঁতুলিয়াতে। এটি কিন্তু খুব অতি ভারী বৃষ্টির মধ্যে পড়ে, এবং অন্যান্য জায়গায় তো আপনার এই 100-এর কাছাকাছি আছে। এবং আজকেও দেখা গেছে, অর্থাৎ গত 24 ঘন্টা মাদারীপুরে আপনার 98 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সারা দেশেই সারা দেশে ডিস্ট্রিবিউশনটা আছে। এইটা যদি চলতে থাকে আরও 2 থেকে 3 দিন, তাহলে আপনার যে বন্যার সিচুয়েশন, এটা আরও আপনার পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যে মেঘমালা এখন বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া জুড়ে আছে, সেই মেঘমালাটা আপনার সিলেট এলাকাতে যেটা আর কি, সেখানে আপনার বৃষ্টি আগামী 2-3 দিন আরও বেশি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং অন্যান্য বেসিনও আপনার মেঘনা বেসিন গেল, তারপরে আপনার ব্রহ্মপুত্র এবং এসে ক্লাউডটা ওইভাবেই আছে। ক্লাউডের যে ডিস্ট্রিবিউশন, তাতে আপনার 3টা বেসিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং আগামী 2 থেকে 3 দিন আরও বেশি যেভাবে চলতেছে সেভাবে, তারপর হয়তো কিছুটা আপনার কমে যাবে। কমে গিয়ে সেটা হয়তো 3 থেকে 4 দিন হয়তো একটু মোটামুটিভাবে কম থাকবে।
আবারও আবার তারপরে আবার আরেকটা স্পেল আসতে পারে। এরকম মানে মাসে এইরকম সময়কালে মৌসুমের এই সময়টাতে কতবার এরকম এটা হয় 2-3টা স্পেল আপনার সাধারণত আসে, তবে মাঝখানে কিন্তু আপনার কমে গিয়েছিল 2003 সাল থেকে আপনার মনে করেন অলমোস্ট গত বছর পর্যন্ত আপনার এই স্পেলগুলি কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় না। যেমন ধরেন 2022 সালে আপনার জুন জুলাই মাস বলতে গেলে আপনার হিট ওয়েভ বিরাজ করছে, এবং এমন হিট ওয়েভ বিরাজ করছে যে মানুষের যে ডিসকমফোর্ট ইন্ডেক্স এটা অত্যন্ত হাই ছিল, যেটা মনসুন পিরিয়ডে সাধারণত দেখা যায় না। এবং আপনি শেষ করুন, এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে এই আলোচনার প্রেক্ষিতে, আপনি শেষ করুন কথাটা। আর এইবার কিন্তু আপনার দেখেন জুন মাসে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, কিন্তু ইন্ডিয়া জুড়ে কিন্তু আপনার তখনও আপনার হিট ওয়েভ চলতেছিল, তাপপ্রবাহ চলতেছিল। আপনার সেখানে দেখা গেছে যে 45 ডিগ্রি 48 ডিগ্রি এরকম ছিল। তো এইটা এবারে ব্যতিক্রমের মধ্যে এই জিনিসগুলি আপনার দেখা যাচ্ছে। তবে বর্তমান যে অবস্থাটা, এই অবস্থাটা এরকম মেঘটা সাধারণত খুব কম দেখা যায়। একেবারে স্প্রেড আউট করে আপনার সোজা সাউথ ওয়েস্ট থেকে শুরু করে আপনার বাংলাদেশের সেন্ট্রাল দিয়ে আপনার বলতে পারেন যে মেঘালয় এবং আরও নর্থ ইস্ট দিকে আপনার এটা বিস্তৃত, যার ফলে বৃষ্টি আপনার হবে এবং সেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আচ্ছা, যে প্রশ্নটি তখন করতে চেয়েছিলাম এখন সেটি করছি, সেটি হচ্ছে যে আবহাওয়া বিভাগের যে পূর্বাভাস তাতে এই মাসে মানে জুলাই মাসে এখন তো ধরেন একদম মানে বর্ষার পুরোদস্তুর বর্ষা মৌসুম, এর মধ্যে অন্তত 2 দফা তাপপ্রবাহ বয়ে যাবে বলে তারা ধারণা করছে। তো এই ব্যাপারটি কেন ঘটছে যে একদম খোদ বর্ষা মৌসুমে আমরা তাপপ্রবাহ মানে হিটওয়েভ যেটাকে আরো আমরা বলছি আর কি? এটা হলো আপনার মনসুনের মধ্যে মাঝে মধ্যে ব্রেক দেওয়া হয়, অর্থাৎ বৃষ্টি কমে যায়। তখন আপনার মনসুন যে অক্ষটা আছে মৌসুমী বায়ুর অক্ষ, সেই অক্ষটা হয় আপনার নিচের দিকে থাকে বে অফ বেঙ্গলের উপরে, নর্থ বে অফ বেঙ্গলের উপরে, আর থাকে অথবা ফুট অফ দি হিমালয়া। এই ফুট অফ দি হিমালয়া থাকে কিন্তু এটা ভয়াবহ, সেখানে কিন্তু বৃষ্টি হবে। আর যদি বে অফ বেঙ্গল বরাবর থাকে তাহলে আপনার বৃষ্টিটা বে অফ বেঙ্গলে হবে। আমাদের এই সময়টা হয় কি, আমাদের যে ল্যান্ড এরিয়া, সেই ল্যান্ড এরিয়ার মধ্যে আপনার তখন বৃষ্টি না হলে স্বাভাবিকভাবে একদিকে জলীয় বাষ্প কিন্তু থাকে, কিন্তু বৃষ্টি হওয়ার মতো তার অবস্থাটা থাকে না। ওইদিকে যদি সূর্য থেকে আপনার সূর্যরশ্মি আসে তাহলে স্বাভাবিকভাবে আপনার হিট ওয়েভের মতো আপনার 36 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা চলে যায়, এবং তখন কিন্তু মানুষের ডিসকমফোর্ট খুব বেশি বেড়ে যায়, অসহ্য লাগে, যেটা আপনার গতবারও কিছু দেখা গেছে, তার চেয়ে বেশি দেখা গেছে আপনার 2022 সালে। আচ্ছা, আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি মালিক ফিদা আবদুল্লাহ খান, এবার আপনার কাছে। আমাদের এই বন্যা তো আমাদের এই অঞ্চলের বহু পুরনো বৈশিষ্ট্য, এরকম না যে না আমরা এর অভিজ্ঞতার মুখোমুখি হইনি, সবসময় হই, এর ভেতরেই এই অঞ্চল গড়ে উঠেছে এবং এই অঞ্চলের মানুষ বেড়ে উঠেছেন। হ্যাঁ, তো এরকম একটি অভিজ্ঞতার ভেতরেও কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু গোলমেলে থেকে বা একটু নতুন করে চিন্তা করতে বাধ্য করে। যেমন ধরেন সিলেটাঞ্চলের বন্যা, হ্যাঁ, বিশেষ করে 2022-এর পর থেকে এটাকে আলাদা করে বিবেচনায় রাখতে হচ্ছে। কেন হচ্ছে এরকম ব্যাপারটা একটু বুঝতে চাইবো আপনার কাছে। দেখুন, 2022-এর যেটা বন্যাটা হয়েছিল আপনার খেয়াল আছে যে সিলেট শহরের কথাটা বলবো, পুরো অঞ্চলটা নয়, সিলেট শহরটাই কিন্তু দেখবেন একটু উঁচু। আমরা ল্যান্ড এলিভেশনের পার্সপেক্টিভে একটু উঁচু মানে টিলার মধ্যে কিন্তু সিলেট শহরটা অবস্থিত। তো যেটা হয়েছিল 22-এ যে 3 দিনে প্রায় আপনার 2500 মিলিমিটারের মতন বৃষ্টি হয়েছিল। তার মানে কি আমরা এটাকে বলে থাকি যে ক্লাইমেট চেঞ্জের জন্য খুব অল্প সময়ে অধিক বৃষ্টি বা অনেক সময় অনাবৃষ্টি, এটাকে কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। এবং সিলেটে যে বন্যাটাকে আমি শহরের বন্যাটাকে আমি বন্যা না বলে বেশি বলবো যে ড্রেনেজ কনজেশন। আচ্ছা, মানে আমাদের জলাবদ্ধতা, মানে বন্যা হবেই কিন্তু বন্যার পানিটা নেমে যাওয়ার জন্য আপনাকে স্পেস দিতে হবে। 2022-এও সেটা নেমে যেতে পারেনি, এবং পরবর্তীকালে কোনো ব্যবস্থা সেভাবে না নেওয়ার জন্য আমি বলবো 24-এও আমরা একই চিত্র দেখছি, আমরা এবারও আমরা সেটা দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে সামগ্রিকভাবে যদি আমরা এই জলাবদ্ধতার নিরসনের জন্য যদি সিলেট শহরটাকে আমি বলবো, আশেপাশে এলাকা না, সে জায়গায় যদি আমরা হয় কি, যখন উপর থেকে পাহাড়ি ঢলটা আসে শহরের ভিতর দিয়ে যে এটা সুরমা নদীতে হয় পরে, এখন যখন শহরের ভিতর দিয়ে নদীর পানিটা পাস করে তখন এখানে আমাদের যে ন্যাচারাল ক্রিকসগুলো বা চ্যানেলগুলো ছিল, খালগুলো ছিল, এগুলো সামহাও এখন অ্যাক্টিভ নয়। হয়তো ধরেন এনক্রোচমেন্ট হয়ে গেছে, দখল হয়ে গেছে, বা আমরা ওভাবে চিন্তা করি নাই যে এরকম একটি খুব অল্প সময়ে অধিক বৃষ্টি হলে
কি পরিমাণ তার জন্য স্পেস দরকার বা ক্রস সেকশন দরকার, যেটার মধ্যে দিয়ে আমরা খুব দ্রুত পানিটাকে নামিয়ে দিতে পারবো। সেই ভাবনাটা আমাদের ছিল না, যেটা ক্লাইমেট চেঞ্জ আমাদেরকে সেই ভাবনাটা এখন দিচ্ছে। তার জন্য আমাদের যেটা করণীয় এখনই, যেটা আমি মনে করি, যে এই বন্যাটা যেটা আপনার 22-এ দেখেছেন বা এখন যেটা দেখছেন, এটাকে আমি বলবো যে আমাদের ড্রেনেজ সিস্টেমকে ঢালাওভাবে সাজাতে হবে। আমাদের বুঝতে হবে যে পাস ডাটার উপর বেসিস করে ডিজাইন করতে হবে না, আমাদের ক্লাইমেটের জন্য ফিউচারে কী হতে পারে ওইটা মাথায় রেখে আমাদের এই ড্রেনেজ সিস্টেমটাকে ডিজাইন করা দরকার আছে, যেন আমরা কোনো ঢল আসলে সিলেট শহরের ভেতর দিয়ে খুব দ্রুততার সাথে যেন সুরমা নদীতে পড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আমাদের এই হাওর অঞ্চলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এটা আমাদের যে মিন সি লেভেল বলি তার খুব কাছাকাছি অনেকখানি অংশ। বিশেষ করে আপনারা দেখবেন যে সুনামগঞ্জ, সিলেটের কিছু অংশ, কিশোরগঞ্জের কিছু অংশ, এই পুরো জায়গাটাই হচ্ছে অনেক নিচু। আবার যেই নদী দিয়ে পুরো পানিটা পড়ে যায় সেটা হচ্ছে আমরা মেঘনা বলি, সেই মেঘনারও আবার যে নদীর যে স্লোপ সেটা খুবই সমতল, জানো তো একটা স্লোপ খাড়া থাকে, সেটা যখন সমতল হয়, এদিকে যখন আবার টাইডের এফেক্ট থাকে তখন পানিটা নেমে যেতে পারে না। এখন এগুলোকে যদি আমরা মাথায় রেখে ডিজাইন সেভাবে না করি, সেরকম যেমন অবকাঠামো নির্মাণ না করি, তাহলে কিন্তু তার পরিণাম আমাদের এখন ভুগতে হচ্ছে। আচ্ছা, আমরা জানেন যে আমাদের অনেক ধরনের অবকাঠামো হয়েছে, সেই অবকাঠামোতে ফিউচারে যে এই ধরনের রেইনফলের চেঞ্জ বা বন্যা এটা যে হতে পারে, এটা মাথায় রেখে করা হয়নি। আমি বলবো এখনও সময় যে আমাদেরকে এই জায়গায় নজর দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচকদের কাছে। সমরেন্দ্র কর্মকার, এবার আপনার কাছ থেকে একটু শুনবো যে যখনই এই ধরনের ভারী, অতি ভারী বৃষ্টি হয় বা টানা বৃষ্টি হয়, তখন একটা শঙ্কার জায়গা আরেকটা থাকে, সেটা হচ্ছিল ভূমিধ্বস। হ্যাঁ, এবং আমরা এই বিশেষ করে আমাদের পাহাড়ি যে জায়গাগুলো, কক্সবাজারের একাংশ এবং 3 পাহাড়ি জেলা চট্টগ্রাম, সিলেট, এই জায়গাগুলোতে ভূমিধ্বসের আশঙ্কা বেড়ে যায়। এবং এখনও এই মুহূর্তে কক্সবাজারে মাইকিং চলছে, বান্দরবানে মাইকিং চলছে, যেন পাহাড়ের পাদদেশ থেকে যারা বসবাস করে চলে যায়। এবং এই যে মাসটা আমরা পেরিয়ে এলাম, জুন মাসে কিন্তু কক্সবাজারে 12 জন ভূমিধ্বসে মারা গেছে। তো এই যে আমাদের এই অঞ্চলের যে বৃষ্টিপাতের যে ধরন এবং ভূমির উপর যে গঠন, এর প্রেক্ষিতে একটু এই ভূমিধ্বসের ব্যাপারটি একটু আপনার কাছ থেকে শুনবো। ভূমিধ্বস আপনার যেইভাবে বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু এখনও 134 মিলিমিটার আপনার 24 ঘন্টায় এটা পাওয়া গেছে। কিন্তু যদি কোনো মনসুন ডিপ্রেশন বা নিম্নচাপ আপনার বাংলাদেশের কাছাকাছি আসে এবং ওটাকে বলে আমরা সাধারণত প্রেশার গ্রেডিয়েন্ট যদি বেড়ে যায়, তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হতে পারে। আপনার দেখা গেছে 400, 450 বা তারও বেশি আপনার মিলিমিটার বৃষ্টি হয়। এবং সেই সময়তে আপনার কক্সবাজারের যে অবস্থা, তাতে আপনার সেখানে ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা থাকে বেশি, চিটাগাঙে থাকে বেশি, এবং তারপরে হলো সিলেটে। তো আমার জানা মতে আমি যখন চিটাগাঙে ছিলাম 2000 সালে, তখন আমি নিজে দেখেছি কক্সবাজার গিয়ে মানুষেরা বাস করে আপনার জাস্ট মনে হয় যেন তারা এই হলো পাহাড়ের নিচ দিয়ে আপনার গর্ত করে তারপরে শেষে সেখানে বাড়িঘর তৈরি করে আপনার থাকে। তাহলে ওটা যদি ধস হয় তাহলে তারা তো বাঁচার কথা না। তো সেই ধরনের ব্যাপারে আপনার আমার মনে হয় সরকারের তরফ থেকে সতর্ক থাকা দরকার, এবং মাইকিং করা হচ্ছে বা সতর্ক করার চেষ্টাও করা হচ্ছে। তারপরে জনসাধারণ আপনার আমার মনে হয় যে সব সময়তে যে শুনবে কথা এরকম মনে হয় না, সেটা তো আমরা দেখি, যার ফলে তাদের আমরা মৃত্যুবরণ করতে হয়। তো এই ধসটা আপনার আরেকটু বেশি বৃষ্টি হলেই কিন্তু, কারণ এখন কিন্তু আপনার মাটি নরম হয়ে গেছে, তাই না? মাটি নরম আছে, আরেকটু যদি বৃষ্টির পরিমাণ বেড়ে যায় তাহলে এই ধসের পরিমাণ আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে আপনার কক্সবাজার, বান্দরবান এবং খাগড়াছড়ি এই সমস্ত এলাকাতে, আর এদিকে সিলেট এরিয়াতে আপনার হওয়ার সম্ভাবনা থাকে। আমি কি একটু সাপ্লিমেন্ট করব? অবশ্যই অবশ্যই, যেহেতু এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। দেখুন, আমাদের
ল্যান্ডস্লাইডকে সবচেয়ে ট্রিগারিংকে আমরা বলি হচ্ছে রেইনফল। আচ্ছা, তো একটি পাহাড়ে নর্মাল যদি কোনো ওইটাকে না কেটেও যদি একটি মাটির পাহাড় হয়, তাহলে ওই পানিটা যদি ড্রেন আউট না হতে পারে, তখন হয় কি পানিটা আস্তে আস্তে মাটির মধ্যে অ্যাবজর্ব করার পরে একটা সময় ওইটার একটা সেলফ ওয়েটে সে স্লাইডিং হয়। এটা আপনি দেখবেন যে বিভিন্ন বিশ্বের দেশে যে কোনো এখানে স্থাপনা নেই, এটা ন্যাচারালি এটা স্লাইডিং হচ্ছে। এটা মানে হচ্ছে যে পানিটা সামহাও ড্রেন হতে পারছে না। আচ্ছা, তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখনই কোনো বৃষ্টি হবে, যেটা উনি বললেন, দাদা বললেন যে অনেক বৃষ্টিপাত যখন হয় পানিটা তখন ভিতরে অ্যাবজর্ব হচ্ছে। সেটাকে না করে যদি আমরা ছোট ছোট ছড়া থাকে দেখবেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, সেটা যদি পানিটা ড্রেন আউট হয়ে যায় তাহলে ওখানে কোনো ভূমিধসের ব্যাপারটা থাকে না। এটা হচ্ছে ন্যাচারাল ক্ষেত্রে। আর যখন আপনি একটা পাহাড়কে কেটে ওখানে কোনো স্থাপনা করবেন, তখন মানে আপনি এটার প্রবাবিলিটি আরও দ্বিগুণ করে দিলেন ভূমিধসের। তো আমাদের কক্সবাজার বলি বা আমরা চিটাগাং বলি, যেখানে দেখবেন এখানে সব জায়গায় আমরা আইদার পাহাড় কেটে একটা স্লোপ যে থাকে স্লোপটা কেটে ওখানে কোনো স্থাপনা করেছি অথবা রাস্তা করেছি। এখন যেটা করার নিয়ম হচ্ছে যে ওখানে আপনাকে ওই উপরের পার্টটা যে পানিটাকে সেটাকে ড্রেন আউট হওয়ার জন্য সুযোগ দিতে হবে, তার জন্য আলাদা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। যখনই আপনি এই পানিটাকে বিশেষ করে বড় বড় যখন মাঝারি বা অতি ভারী বৃষ্টিপাত যখন হয়, সেই পানিটাকে যদি আমরা ড্রেন আউট না করতে পারি এবং সেটার মাটিটা যদি ক্লে হয়, তাহলে তখন সে কী করে, সে পানিটাকে অ্যাবজর্ব করে করে একটা সময় সে আর ওই পানিটাকে ধারণ করে রাখতে পারে না, তখনই সে সেলফ ওয়েটে এটা স্লাইড করে। তার জন্য আমরা যেটা সাজেশন দিচ্ছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাস্তা, যেখানে রাস্তা কেটে রাস্তা করা হয়েছে, যে সেখানে অবশ্যই আপনাকে এই ওয়াটারটাকে ড্রেন করার ব্যবস্থা নিতে হবে। আবার অনেক সময় আমরা রিটেনিং ওয়ালের কথা বলি, যে জন্য ছোটোখাটো যদি ধসও হয় ওই রিটেনিং ওয়ালটা ওইটাকে ঠেকিয়ে রাখবে। এখানে যদি রাস্তা হয়, আমি যদি এইভাবে রিটেনিং ওয়াল করি, পাহাড়টা যদি এরকম হয়, পার্বত্য 3 জেলা এটা অনেক দেখা যায়, এটা অনেক দেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি দরকার এই ঢাল থেকে পানিটা যেন এই রাস্তা দিয়ে নেমে যেতে পারে, নিচে যে ছড়াগুলো থাকে সেটা করতে হবে। আর এই যে পাহাড় কেটে যে কক্সবাজার পার্বত্য 3 জেলা মানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, এই তো মানে মূলত মানে পাহাড়ে যে ধসগুলো হয়, ভূমিধস, এবং এখানে সবচেয়ে বেশি আপনাদের কাছে আপনাদের বিবেচনায় কোন জায়গা পার্টিকুলারলি? আমাদের কাছে মানে যেটা মনে হয়েছে যে সবচেয়ে যদি দেখেন কক্সবাজারে বেশি, তারপর হচ্ছে পার্বত্য 3টি জেলাতে। এই 3টি জেলাতে মূলত দেখবেন যে ভূমিধসগুলো হচ্ছে সব রাস্তার পাশে। কারণ যখনই আমরা রাস্তাটা কেটে পাহাড়টা কেটে রাস্তাটা তৈরি করেছি, আমরা আইদার তখন আমাদের ধারণাটা ছিল না যে আমাদের পানিটাকে ড্রেন আউট করতে হবে, অথবা ভূমিধসটা হলে সেখানে একটা রিটেনিং ওয়াল করতে হবে। এখন আমরা এসব মেজারের দিকে যাচ্ছি। আর একটা ঝুঁকিটা চট্টগ্রাম সিলেটে তুলনামূলক কম, কারণ হচ্ছে এবং যেই পাহাড়ে আপনার স্টোন বা যেসব পাহাড়ে স্টোন, সেখানে দেখবেন কিন্তু ভূমিধসটা সাধারণত হয় না। যেটা বলছিলাম ক্লে, মানে ক্লের মধ্যে আমরা ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে পারি, করে এটার একটা সেলফ ওয়েট হয়ে অনেক বেশি হয়ে যায়, তখন আর সে ওই ধারণ করতে পারে না। এটাকে আমরা সায়েন্টিফিকভাবে বলি স্লিপ সার্কেল। তখন সে ওইভাবে স্লিপ করে যায়, পুরোটা স্লিপ করে সে ধসটা নেমে আসে। কিন্তু ওই পানিটা যদি আমি মাটিতে না দিয়ে ওটাকে যদি ছোট ছোট ছড়ার মতন করে ওটাকে ড্রেন আউট করে আমি যদি পাহাড়ের একদম পাদদেশে নিয়ে আসতে পারি, যেখানে ছড়াগুলো থাকে, সেই ছড়াগুলো দিয়ে নদীতে প্রবাহিত হয়, তাহলে এই ভূমিধসটা কমানো যাবে। তবে কক্সবাজারে বা এইসব এলাকাতে সম্ভবত এই যে খুব ঘন একদম কি বলে খুব কাছাকাছি লোকালয় তৈরি হওয়া এবং ঘনবসতি হওয়ার কারণে বোধহয় এটা ঝুঁকিটা আরো বাড়তে থাকে, তাই না? লোকালয়টা হচ্ছেই তো পাহাড়টা কেটে আপনি যখন এরকম একটা স্লোপে পাহাড় থাকে, আপনি এতটুকু কেটে ফেলছেন, কেটে ওখানে বসত বাড়ি করছেন, কারণ স্লোপের মধ্যে তো বাড়ি করা যাবে না। যখনই স্লোপটা কেটে যাচ্ছেন তার মানে উপরে পাহাড়টা তখন আনস্টেবল হয়ে যায়, স্ট্যাবিলিটি থাকে না, এবং তখন বৃষ্টি হলে ওটা ধস হবেই। এর জন্যই আমাদেরকে স্ট্রিক্টলি এই পাহাড় কেটে কোনো বাড়িঘর বা পাহাড়ের পাদদেশে বাড়িঘর এটা কোনোভাবে অ্যালাউ করা যাবে না। এটা মাইকিং করে হবে। যদিও এটা আপনারা অনেক দিন ধরেই বলছেন এবং অনেক দিন ধরে আমরাও শুনছি, প্রশাসনকে আপনাকে কঠোর হতেই হবে। সেটা চট্টগ্রাম বলেন, সেটা কক্সবাজার বলেন, সেটা পার্বত্য 3 জেলায় বলেন, অসংখ্য বাড়ি তৈরি হচ্ছে পাহাড় কেটে এবং খুব ঝুঁকিপূর্ণভাবে জেনে বুঝে মানুষ বসবাস করছে, এবং এটাকে বন্ধ করতেই হবে। এটা কোনো বিকল্প নেই, কারণ মৃত্যু ঝুঁকি কমাতে হলে আসলে মৃত্যু ঝুঁকি কমাতে হলে এটার কোনো বিকল্প নেই। আমাদের আলোচনা চলবে, আবারও আসবে আপনাদের কাছে। সময় হয়ে গেছে আরেকটা বিরতি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আরও একটা বিরতির সময় হয়েছে। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছে।
প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। সমরেন্দ্র কর্মকার, যাচ্ছি আপনার কাছে। আমরা কথা বলছিলাম ভূমিধস নিয়ে, তো এই বিষয়ে যদি আপনারা কিছু বলার থাকে একটু শুনবো, না হলে আরও একটি প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলার আছে। ভূমিধস আপনার দেখা গেছে এটা একটা কারণে হয়, সেটা মনসুন সার্জ, যেটা মনসুনের যে প্রথম ধাক্কাটা, এটি কিন্তু আপনার কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে আপনার বেশি হয়, ফলে সেখানে আপনার ভূমিধসের কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কিন্তু এই এলাকাতে হয়। আর যদি বরিশাল এই সমস্ত এলাকাতে হয়, সেটাতে তেমন, সেখানে যেহেতু কোনো আপনার পাহাড় নাই নাই, সুতরাং ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু এইখানে থাকে বেশি। যার ফলে আপনার আমাদের সর্বদাই সতর্ক থাকতে হবে যে কোনো বছরই হোক না কেন, মনসুন সার্জ প্রথম এই দিকে আসে এবং সেখানে যদি ভারী বৃষ্টি হয়, 100, 150 বা 200 মিলিমিটার যদি বৃষ্টি হয়, তাহলে ল্যান্ডস্লাইড ঘটার সম্ভাবনা সবসময় থাকবে। এবং এই ঝুঁকি নিয়েই আমাদেরকে কতটুকু মানে বেঁচে থাকা যায় সেটা চিন্তা করতে হবে, এটা আমি মনে করি। এর সাথে যদি কোনোদিন আবার যুক্ত হয় আপনার ভূমিকম্প এই সময়তে, তাহলে তো আরও মারাত্মক অবস্থা দাঁড়াতে পারে। এই যে বৃষ্টিপাতের এই যে মৌসুম, এই মৌসুমের আরও একটি বিষয় আছে যা আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এতে প্রাণহানি ঘটছে নিয়মিত, সেটি হচ্ছে বজ্রপাত। একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে বজ্রপাতের যে হার বা তীব্রতা, সেটা কি এই সময়কালে এসে বেড়েছে নাকি বরাবরই এরকমই হতো আমাদের এই অঞ্চলে? একটা জিনিস বলা যায় যে বরাবর এরকমই ঘটতো, কিন্তু আমরা হয়তো সেইভাবে ততটা মানে জানতে পারতাম না। বিভিন্ন এই পরিমাণ মৃত্যু কি তখন হতো? মৃত্যু আমরা হয়তো জানতে পারতাম না, কিন্তু এখন আপনার মিডিয়া এত বেশি হয়ে গেছে, যার ফলে আমরা মৃত্যুর সংখ্যাটা ভালোভাবে জানতে পারি। তারপরে হয়েছে লোক সংখ্যা কিন্তু আপনার বেড়ে গেছে। লোক সংখ্যা আমরা 2010 সাল থেকে 2023 এই সময় পর্যন্ত যদি হিসাব করি, 3870 জন মানুষ মারা গেছেন। এভারেজ আপনার 250 থেকে 300 লোক, প্রায় 350 লোক এভারেজ। এবং গত 2-3 দিনে আপনার অনেক লোক মারা গেছে, প্রায় 5-7 জনের মতো মারা গেছে। তবে এই মনসুন পিরিয়ডে সাধারণত আগে মারা যেত না, এখন কিন্তু যাচ্ছে। সেটার একটা কারণ হলো যে বেয়ার ল্যান্ড বেশি হয়ে গেছে, গাছপালা কমে গেছে, এবং মানুষ বৃষ্টির মধ্যে দিয়ে, যেমন আজকেই আমি বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, কিন্তু আমার খুব ভয় করতেছিল যে আমি থান্ডারস্টর্মের মধ্যে পড়ে যাই কিনা। হ্যাঁ, আমি নিজে এবং আমার ওয়াইফ আমার সাথে ছিল, আমি চিন্তা করতেছিলাম। তো এই ধরনের চিন্তাটা যদি আসে, তাহলে সাথে সাথে আমার মনে হয় যে সবারই একটু সতর্ক থাকা দরকার। তো সেই সতর্কতার অভাবে কিন্তু লোক সংখ্যা বেশি মারা যাচ্ছে। আর আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে কি বজ্রপাত বাড়েনি নাকি আমরা ভুল বলছি? এটা একটু শুনি যে আমরা এরকম শুনে থাকি বজ্রপাত সংখ্যা প্র্যাকটিক্যালি আপনার, আমি কাজ করেছি বেশিরভাগ হলো আপনার প্রি মনসুন নিয়ে, সেটা কিন্তু একটা ডিক্রিজিং টেন্ডেন্সি আছে, ফ্রিকোয়েন্সি প্রি মনসুনে। আচ্ছা। এবং ইয়েরটা কি বলে, এই মনসুন পিরিয়ডটা নিয়ে আমি এখনো কাজ করিনি, যার ফলে এটা বলা বড় মুশকিল। কিন্তু যে থান্ডার হচ্ছে, সেই থান্ডার আপনার আসলে বিকট আকারে হচ্ছে। যেমন কালকে পরশুদিন আপনার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং সাথে থান্ডার চলছিল। এই থান্ডারের মধ্যে আমাদের বের হওয়াটা বন্ধ করতে হবে, নয়তো আমাদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। কারণ মে মাসেও 80 জনের মতো 80 জন মারা গেছে মে মাসে। এই আপনাদের একদিনই তো 10 জন না 12 জন মারা গেছে আমি দেখেছি বজ্রপাতে। এই মৃত্যুটা মানে আমরা একটু যাই হয় কি বিশেষায়িত জায়গা থেকে একটু বুঝবার চেষ্টা করি আর কি, যে আসলে এটা কি বাড়ছে, মৃত্যুর হার কি বাড়ছে, বজ্রপাতের পরিমাণ কি বাড়ছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা আপনাকে করা। এই বিষয়ে যদি আপনার একটু সাপ্লিমেন্ট করি আর কি, যে না আসলে কিন্তু বজ্রপাতের পরিমাণটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ আপনি দেখবেন যে ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা যেটা বলি যে আমাদের ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যখনই তাপমাত্রার মধ্যে একটা ভেরিয়েশন ক্রিয়েট হয় আমাদের অ্যাটমসফিয়ারে, এবং আরেকটা যেটা সমরেশদা বললেন যে আমাদের খালি জায়গার পরিমাণ বেড়ে যাচ্ছে গাছটা কেটে ফেলার জন্য, এই দুটা কারণে তখন বজ্রপাতগুলো বেশি সংঘটিত হয়। এটা আমাদের ইনিশিয়াল একটা ফাইন্ডিংস। তার মানে টেম্পারেচারটা বাড়াটা আমাদের জন্য একটা বড়, তার মানে ক্লাইমেট চেঞ্জের এখানে একটা ইম্প্যাক্ট আছে। এবং আমরা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা একটা কাজ করেছিলাম যে এই বজ্রপাত বাড়াটা কোন জায়গায় সবচেয়ে বেশি। আমরা দেখেছি যে তুলনামূলকভাবে হাওর অঞ্চলে একটু বেশি এটা হচ্ছে। আর টেম্পারেচার ইজ মেইন একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর যেটার জন্য বজ্রপাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং এটারও কিন্তু অনেক করণীয় আছে, এবং ডিজাস্টার মিনিস্ট্রি কিন্তু তারা মানে দীর্ঘমেয়াদী
তাল গাছের ব্যাপারটা তারা দেখেছে, বা এই বিভিন্ন ধরনের অ্যাবজর্ভার আছে যে আপনার এই বজ্রপাতকে সে অ্যাবজর্ভ করে মাটিতে বজ্র নিয়ে যেতে নিরোধক পারে। দণ্ড দ্বন্দ্ব যেটাকে বলা বলা হয়, হয়, বা এটার এখন অনেক আধুনিকায়ন হ্যাঁ, এটা হ্যাঁ। হয়েছে। তো সেরকম নিয়ে তারা একটা প্রজেক্ট করেছে আমি যতদূর জানি। তবে এটা আমি আপনাকে বলতে পারি যে আমরা যখন হাওড় অঞ্চলে একটা কাজ করেছিলাম, স্টাডি করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে এই ক্লাইমেট চেঞ্জের বিশেষ করে তাপমাত্রা পরিবর্তনের জন্য, বা এটা হয় কি তাপমাত্রাটা সাডেনলি, যেটা উনি বলছিলেন হঠাৎ করে একটা হিট ওয়েভ আসলো আবার ওটা চলে গেল, এই যে একটা ভেরিয়েশন হচ্ছে তাপমাত্রার, এটা অন্যতম একটা কারণ যে এই বজ্রপাতটা ক্রিয়েট হওয়ার একটা সেম। আরেকটি বিষয় একটু বুঝতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছিল যে এই এখন একটু মানে ভারী অতি ভারী বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে, এটিও কি আবহাওয়া পরিবর্তনের কারণে কি? এটা ডেফিনেটলি এটা একটা আবহাওয়া পরিবর্তনের একটা রিজন। মানে আসলে কি দেখেন, সব কিছু ট্রিগার কিন্তু হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, যেমন উনি আবহাওয়াবিদ, উনি আরও ভালো বলতে পারবেন যে টেম্পারেচার বাড়লে আমাদের এভাপোরেশন বেড়ে যায় এবং আমাদের উইন্ড স্পিডের মধ্যে একটা চেঞ্জ আসে এবং আমাদের মৌসুমি বায়ুগুলো পরিবর্তন হয়, এবং কোনো একটা সময় দেখা যাচ্ছে খুব অল্প সময়ে অনেক কিছু কনসেন্ট্রেট হচ্ছে, বা এবারে যে সাইক্লোনটা আপনি দেখবেন একটা দীর্ঘ সময় আমাদের মধ্যে ল্যান্ডে এটা ফল করেছে, এবং যখন একটা সাইক্লোন হয় তখনও কিন্তু অনেক মেঘ নিয়ে আসার জন্য একটা বৃষ্টিপাতের এখানে সৃষ্টি হয়। অতএব টেম্পারেচার কিন্তু ইজ এ বিগ ফ্যাক্টর। কিসের জন্য? একটা হচ্ছে পানি জলীয় বাষ্পায়িত হয়ে যাচ্ছে, যেখান থেকে আমাদের মেঘ সৃষ্টি হচ্ছে, আমাদের সিজনের মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং আমাদের উইন্ড স্পিডের মধ্যে একটা চেঞ্জ আসছে। এই সবগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি এটা বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টি কোন সময় হবে সেটার উপর একটা এফেক্ট হচ্ছে। একটু ভারী অতি ভারী বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার ব্যাপারটি সমানন্দ কর্মকর্তা আপনার কাছ থেকেও শুনতে চাইব, কোন প্রেক্ষাপটে বা কেন বা কিভাবে এটা হচ্ছে, একটু শুনলাম কিছুটা ওনার কাছ থেকেও। না, এটা উনি যেটা বলেছেন আমি ওনার সাথে অনেকটা অ্যাগ্রি করি। সেটা হলো যে টেম্পারেচার ইজ এ ফ্যাক্টর, নো ডাউট। আরেকটা জিনিস আছে, আপনার বৃষ্টিপাত হওয়ার জন্য কিন্তু আপনার মেঘ যে তৈরি হয় তার জন্য আপনার দরকার হলো আপনার কনডেনসেশন নিউক্লিয়াই। আমাদের ম্যানমেড অ্যাক্টিভিটিস এত বেড়ে গেছে যে কনডেনসেশন নিউক্লিয়াই মানে আপনার লবণাক্ত কোনো পদার্থ, ডাস্ট অথবা আপনার অন্য কোনো পদার্থ যেগুলি আপনার এই পানি শোষণ করে মেঘ কনডেনসেশন করে, সেটার পরিমাণ কিন্তু বেশি বেড়ে গেছে। এই কারণে আমি মনে করি যে এটাকে অ্যারোসোলও বলতে পারেন, যে অ্যারোসোলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মনসুন অ্যাক্টিভিটিস আপনার চেঞ্জ হতে বাধ্য। ওটাও একটা ক্লাইমেট চেঞ্জ, এটাও ক্লাইমেট চেঞ্জের মধ্যে পড়ে, কিন্তু এটাও ক্লাইমেট চেঞ্জ। অ্যারোসোলের পরিমাণ বেড়ে কিন্তু আসলে বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আপনি যার জন্য এখন আমরা সেই যদি নাকি এয়ার কোয়ালিটি চিন্তা করি তাহলে বুঝবো যে আমাদের এয়ার কোয়ালিটি খুব খারাপ অবস্থায় চলে গেছে, এবং এটার জন্য কিন্তু দায়ী সম্পূর্ণ মানুষ আমরা। কারণ আমরাই এই কনডেনসেশন নিউক্লিয়াস যাতে বায়ুমণ্ডলের প্রবেশ বেশি করে সেটার দিকে আমরা কাজ করে যাচ্ছি। এটা যদি আমরা কিছুটা চেক দিতে পারি তাহলে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অন্যরকম হতে পারে এবং ধরনটাও চেঞ্জ হতে পারে। মানে কিন্তু ওই যে ভারী অতি ভারী হয়ে যাওয়ার প্রবণতাটা হয়তো একটু কমে আসবে, হ্যাঁ, কমার দিকে যেতে পারে আর কি, এটাই মনে করি। আচ্ছা, মালিক ফিদা আব্দুল্লাহ খান আপনার কাছে ফিরছে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে। অল্প একটু সময় আছে তাই আর নতুন করে প্রশ্ন করছি না, যদি কিছু বলার থাকে আপনার। না, আমি যেটা বলবো যে আমাদের বন্যা যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরটা হবেই, আমাদেরকে পূর্বাভাসটাকে আরও সঠিক করা দরকার আছে। বিশেষ করে যেহেতু আমরা বড় বড় 3টি বেসিনের একদম অববাহিকায় আছি, এই জায়গাগুলোকে আমাদেরকে দেখতে হবে খুব ভালো করে, যে কখন আমাদের অববাহিকার উপরের দিকে যে বৃষ্টিটা হচ্ছে এটাকে যদি আমরা খুব ভালোভাবে মডেলের মাধ্যমে করতে পারি তাহলে আমরা আগাম বন্যাটা নিয়ে আমরা একটা ব্যবস্থাপনা করতে পারবো। বন্যার পরেই কিন্তু আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে রিভার ব্যাঙ্ক ইরোশন, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যেটা রেইনফল নিয়ে আমরা বলছি, এই রেইনফলের জন্য কিন্তু আমাদের কিছু ওয়েদার মডেল আছে, এবং আমি বলবো এগুলো আমাদেরকে বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে বেসিন ভিত্তিক এই মডেলগুলো থাকা দরকার। তাহলে এই মডেলগুলো যদি থাকে, সেটা আমাদের যে এই বেসিনের মধ্যে যে দেশগুলো আছে, ভারত আছে, নেপাল আছে, ভুটান আছে, চায়না আছে, আমরা সবাই উপকৃত হব। অতএব এখানে সবাই মিলে কাজ করার যে একটা প্রবণতা, সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আনতে পারি তাহলে আমরা এই বন্যা বলেন বা বৃষ্টি হলে আমাদের কি করণীয়, যদি অ্যাডভান্স আমরা ইনফরমেশন পাই, সেটা আমাদের অনেকখানি কাজে দিবে এই প্রশমনে।
মানে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে যে মানব সৃষ্ট কারণগুলো আছে সেগুলোকে বোধহয় মিনিমাইজ করাটা খুব খুবই জরুরি। জরুরি। প্রকৃতিকে তার মতন চলতে দেওয়াটাও জরুরি। আবার পাশাপাশি আমার মনে হয় যে কিছু নতুন প্রযুক্তিও আমাদেরকে প্রয়োগ করতে হবে, হ্যাঁ, যেখানে হচ্ছিল যে এই দুর্যোগের ভয়াবহতাটা যেন কমিয়ে আনা যায়। আরেকটা কথা জাস্ট বলবো খুব সংক্ষেপে, সমরদা যেটা বললেন যে আমাদের ওয়াটার কোয়ালিটি, যেটাকে আমরা পিএম বলি 2.5, এটা বেড়ে যাওয়ার জন্য যেটা বলছিলেন উনি, যে কনডেনসেশন প্রসেসটা খুব এক্সেলারেট হয়। অতএব আমাদের এয়ার কোয়ালিটিকে যদি আমরা ইমপ্রুভ না করি, তাহলে এই ধরনের ভারী বা অতি ভারী বর্ষণ কিন্তু বাড়বে। এটাও ক্লাইমেট চেঞ্জ, যেটাকে অ্যারোসেল আমরা বলে থাকি। সো এটাকে যদি আমরা এয়ার কোয়ালিটি যদি ইমপ্রুভ না করি, তাহলে কিন্তু আমরা এই অতি ভারী বা ভারী বর্ষণের যে আশঙ্কা আরও বাড়ছে ভবিষ্যতে, এটা কিন্তু থেকে যাবে। আলোচনা আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।